প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এর আজকের আয়োজন। বাংলাদেশের আমদানি রপ্তানির প্রায় 90% চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়। চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ নিয়ে বা চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা, নানা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে দেশের রাজনীতি বেশ উত্তপ্ত রয়েছে। আমরা আজকে কথা বলবো চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ নিয়ে। চট্টগ্রাম বন্দর একটি জোয়ার ভাটার বন্দর। উজান থেকে আসা পলিতে ইতিমধ্যেই কর্ণফুলী নদী ভরাট হয়ে গেছে। নদীর দুপার বেদখল হয়ে গেছে। নদীর দুপারে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। কর্ণফুলী নদী ভরাট হয়ে যাওয়ার কারণে খুব কম গভীরতার জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে। শ্রীলঙ্কার কলম্বো বন্দর, সিঙ্গাপুর কিংবা ভিয়েতনামের যে বন্দরগুলো ব্যবহার হয়, সে বন্দরে 12 থেকে 18 মিটারের ড্রাফটের জাহাজ সেখানে ভিড়তে পারে। সে বন্দরে শুধুমাত্র কিছু যন্ত্রপাতি অথবা বিদেশি অপারেটর নিয়োগের মাধ্যমে আগামীর যে বাণিজ্য ব্যবস্থা, বিশ্ব বাণিজ্যের সাথে তাল মেলানো খুব কঠিন হয়ে পড়বে। এখন ছোট জাহাজে আমদানিকারকরা পণ্য আনা নেওয়া করতে চান না, তারা বড় বড় জাহাজগুলোতে পণ্য আনা নেওয়া করেন। ফলে এই বড় জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়া কঠিন হয়ে পড়বে। এই চট্টগ্রাম বন্দর কিন্তু আগামী 10 বছর পরে তো আর এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের ব্যবসা হ্যান্ডেল করা যাবে না। প্রতি বছর 10 থেকে 15% বিজনেস গ্রোথ হচ্ছে। এই বন্দর তো আসলে থমকে যাবে, এটা তো মুভ করা যাবে না। অতএব আমি 10 বছর আগের জন্য তৈরি হতে আমার মাতার বাড়ি লাগবে, আমার বে টার্মিনাল লাগবে। ওইসব জায়গায় বরং বিদেশি ইনভেস্টমেন্ট কীভাবে আনা যায়, এই বিষয়টা খুবই জরুরি। আমার মনে হয় বিদেশি ইনভেস্টমেন্ট আগে আনা উচিত। আবার বে টার্মিনালকে খুব দ্রুত অপারেশনে নেওয়ার জন্য বিদেশের বিনিয়োগ আনা দরকার। মাতার বাড়িকে কত দ্রুত অ্যাক্টিভ করা যায় এগুলোর জন্যে। চট্টগ্রাম বন্দর ভবিষ্যতে আঞ্চলিক বন্দর হিসেবে গড়ে উঠবে কিনা এবং প্রতিবেশী দেশগুলো সে বন্দরকে ব্যবহার করবে কিনা, সেটি নির্ভর করবে বন্দরের সক্ষমতার উপর। কোনো বন্দর হাব হবে কি না এটা কিন্তু কোনো অথরিটি নির্ধারণ করে না। হাব হবে ওটার ব্যবসা নির্ধারণ করে। ব্যবসা কিভাবে আসবে? এখন আপনি যেটা বললেন 7 সিস্টার, নেপাল, ভুটান, তো আমাদের কি কোনো স্টাডি আছে 7 সিস্টার নেপালের কী চাহিদা আছে? আমরা যদি ওদের চাহিদা দেখি, ওদের কনজামশন প্যাটার্ন দেখি, তারা কি খায়, কি পড়ে, কি ব্যবহার করে, তাহলে না ওই জিনিসগুলো আনবে। অর্থনৈতিক অবস্থা কেমন, সেই সব কিছু বিবেচনা করে কিন্তু চাহিদা তৈরি হবে। তো চাহিদা তৈরি হলে এটা সব দেশেরই প্রতিবেশী দেশের সাথে একটা সম্পর্ক থাকে এবং সেখানে পণ্য আনা নেওয়া করবে। আপনি জাপান আমাদেরও সহায়তা করছে 7 সিস্টারের, ওইখানেও নেটওয়ার্ক কানেক্ট এশিয়া নামে প্রকল্প নিয়ে নেটওয়ার্ক তৈরি করছে, রোড নেটওয়ার্ক এবং এগুলো। তো এটা স্বাভাবিক একটা ব্যাপার। কখনো এরকম বৈরিতা, কখনো এরকম হবে, কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু তার স্বাভাবিক গতিতে চলবে এবং প্রাগৈতিহাসিক সময় থেকেই চলেছে, যখন মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে রাস্তায় নেমেছে। বন্দরের সক্ষমতার অন্যতম প্রধান শক্তি হচ্ছে কাস্টমস হাউস। চট্টগ্রাম বন্দরে পণ্যের শুল্ক আইন করতে দিনের পর দিন সময় লেগে যায়। বিশেষ করে স্টেক হোল্ডাররা যারা আমদানি রপ্তানি প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদেরকে নানাভাবে হয়রানি হতে হচ্ছে। কাস্টমসকে আরও গতিশীল করার কথা বলছেন আমদানি রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত ব্যবসায়ীরা। এখন সব কিছু নির্ভর করছে আমার উইংগুলোকে আমি যেভাবে চালাতে চাই তারা চলতে বাধ্য। আসলে আর নয়, বন্দর ব্যবহারকারীরা তো তাদেরকে ট্যারিফগুলো কোত্থেকে পায়? আমাদের থেকেই তো পায়। বন্দর ব্যবহারকারী ডিজায়ার করছে যে একটা বিশ্বমানের সার্ভিস চায়। তো বিশ্বমানের সার্ভিস যারা দিতে পারবে তারাই টিকে থাকবে, যারা সার্ভিসটা দিতে পারবে না তারা ব্যবসা থেকে আউট হয়ে যাবে, অন্যজন এসে বসে যাবে সেখানে। কন্টেনার তো আমরা ভিতরে রাখি, ইয়ার্ডের ভিতরে রাখি, এরপরে কোরবানির মতো গরুর মতো জবাই করে মালামাল সবাইকে দেই চট্টগ্রাম বন্দরে, যেটা হয়। কারণ কাস্টমস ওখানে এলসিএল পণ্য খুলে তারপরে ডেলিভারি হয়, তারপরে ইনস্পেকশন ওখানে হয়। সারা বিশ্বে এরকম কাজ হয় না। ওয়াইনিমি বলে একটা পোর্ট আছে ক্যালিফোর্নিয়ায়, আমি ওটা ভিজিট করেছি। ওখানে প্রাইম মুভারের ওইটা র্যাকেজটা ভিতরে পড়ে থাকে, প্রাইম মুভারও গেটের বাইরে থাকে। গাড়িতে ওখানে ক্রেন থেকে নামাই দেয় কন্টেনার, ওদের একটা মুভার দিয়ে, তারপর ওই মুভার এসে টান দিয়ে নিয়ে চলে যায় এক মুহূর্তে। তুমি কাস্টমস করো কোথায়? আমরা যখন জিজ্ঞেস করি, দিস ইজ নট মাই হেডেক। আপনি কিভাবে কাস্টমসেরই করবেন? আমাদের এই জায়গায় ফোকাস করা দরকার। বন্দরকে গতিশীল করতে হলে বন্দর কোরবানি দেওয়ার মতো জায়গা না। স্পেস দিয়ে 7 ভাগা করব, সবাইকে দেব। এলসিএল এফসিএল পণ্য মানে পুরা কন্টেনার পণ্য আমি আনছি, আমারটা ওখানেই দেখতে হবে, ওখানেই করতে হবে। তারপরে আমার নির্ভরতা ইসের মধ্যে কি বলে স্ক্যানারের মধ্যে নাই, আমার দক্ষতা নাই, আউটসোর্স করে এই দক্ষতা আমরা পরিচালনা করছি। সো আমাদের এই জায়গায় কাজ করা দরকার। বন্দরের আরেকটা বড় বিষয় হচ্ছে কানেক্টিভিটি। চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে কানেক্টিভিটি গড়ে ওঠার কথা ছিল, সে কানেক্টিভিটি গড়ে ওঠেনি।
বিশ্বের অনেক দেশে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো তাদের কর্মীদের প্রশিক্ষিত করে তোলেন। প্রশিক্ষিত কর্মী বাহিনীর মধ্য দিয়ে বন্দরের যে কার্যক্রম সেটি দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব। সবচেয়ে বড় কথা যেটা হিন্টারল্যান্ড কানেক্টিভিটি, ইন্টারমোডাল হিন্টারল্যান্ড কানেক্টিভিটি, মানে আমরা বলি 3R কানেক্টিভিটি, রিভার, রোড, রেল, তিনোটাই থাকতে হবে। আপনি রেলওয়ে কানেক্টিভিটি থাকতে হবে। তো রেলওয়ে এখন যায় কোথায়? কমলাপুরে, ছোট্ট একটা ডিপো, কোথাও নাই। পুবাইল থেকে ধীরাশ্রম পর্যন্ত রেল রাস্তা সংযোগ করতে হবে, ওইখানে আইসিডি করতে হবে। এইরকম এটা যখন হবে তখন আপনার এই ট্রেনে করে, এবং দোতলা কন্টেনারের ট্রেন ভারতে দেখেছি, বিভিন্ন জায়গায়, সব দেশেই আছে। 50টা বগি লাগালে পরে 100টা কন্টেনার যাবে। তার মানে রাস্তা থেকে আপনার 100টা কন্টেনার নাই হয়ে গেল। বড় ধরনের নিশ্চয়তা আমরা যারা রাস্তা ব্যবহার করি, রোডের হয়ে ঢাকা যাই, তাদেরকে পাওয়া যাবে আর কি। তো এরপরে রিভার রুটে আমাদের যেতে পারে না, কারণ সন্দ্বীপ চ্যানেলের ওইখানে গভীরতা কম, এবং এর ফলে আপনি আমাদের নৌকাগুলো, বোটগুলো যেগুলো আছে, এগুলো গভীরতা লাগে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সাংহাই অথবা রটারড্যামে ওগুলো দেখেছি যে ফ্ল্যাট বটম বার্জ আছে, ফ্ল্যাট বটম বার্জের মধ্যে গিয়ার মানে ক্রেন আছে। তো ওইটাতে 70, 80, 100টা কন্টেনার যদি আশুগঞ্জ যায়, যদি নারায়ণগঞ্জ যায় অথবা পানগাঁও যায়, তাহলে এতে কম না। তো আপনি রাস্তার কনজেশন, পলিউশন সব কিছু চিন্তা করলে এটা একটা বড় ব্যাপার। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, বঙ্গোপসাগরের উপকূলে বে টার্মিনাল নামে নতুন যে বন্দর গড়ে তোলার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, সেটিকে দ্রুততার সাথে শেষ করা। এই দুটি বন্দর যদি দ্রুততার সাথে নির্মাণ কাজ শেষ হয়, তাহলে সেখানে 11 থেকে 12 মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। এ কারণেই বন্দর সংশ্লিষ্টরা মনে করেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বে টার্মিনাল দ্রুত নির্মাণ করে আগামী দিনের বিশ্ব বাণিজ্য ব্যবস্থার যে চ্যালেঞ্জ, সে চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। বড় জাহাজে যদি চায়না থেকে সরাসরি এখানে জাহাজ এসে মাতারবাড়িতে নামে, তাহলে সময় কম লাগবে, ব্যয় কম লাগবে, এবং এটার সাথে বসিয়ে যাবে। এরকম বে টার্মিনালের যে মূল সুবিধা আমরা পাবো, কিছুটা গভীরতা বাড়বে, চট্টগ্রাম মানে কর্ণফুলী নদীর বাইরে যাবে। তবে 24/7 হবে কি হবে না এটা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে, কারণ 24/7 হওয়ার জন্য মানে জোয়ার এর উপর নির্ভরতা ছাড়তে হবে। কিন্তু আপনারা যদি আউটার অ্যাঙ্করেজে যে জাহাজ থাকে, ওই জাহাজও কিন্তু কুতুবদিয়া থেকে জোয়ার নিয়ে আসে। তার মানে আউটার অ্যাঙ্করেজে এখন যে জাহাজ থাকে সেটা হচ্ছে 11.5 মিটার, কখনো কখনো 12 মিটার। তো 11.5 মিটারের জাহাজ আসলে পরে আসতে হলে তাকে জোয়ার নিয়ে আসতে হবে, বের হতে হলেও জোয়ার নিয়ে হতে হবে। অথবা কি হচ্ছে, স্টাডিতে রিপোর্ট আছে যে চট্টগ্রাম বন্দর থেকে কুতুবদিয়া পর্যন্ত ড্রেজিং করতে হবে, যেটা হবে খুবই ব্যয়বহুল, এবং এটা অনেকটা পায়রার মতো একটা অবস্থা হয়ে দাঁড়াবে। আমরা কখনো পায়রার মতো এই অবস্থা নিয়ে এই বন্দরকে আর ভাইবেল করতে চাই না। মানে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়াতে হলে প্রথম দরকার কাস্টমস কর্তৃপক্ষকে আরও বেশি গতিশীল করা, কাস্টমসের শুল্কায়ন পদ্ধতিকে আমূল সংস্কার করা এবং দ্রুততার সাথে সংস্কার কার্যক্রম পরিচালিত করা। চট্টগ্রাম বন্দর যদি পিছিয়ে পড়ে, বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটবে। আজ এ পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত News+24 এর সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।